হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। আজকে তোমরা দারুণ কিছু ঘটনা শুনতে চলেছ। প্রত্যেকবারের মতো আজকের এপিসোডটা দারুণ হতে চলেছে। প্রথমটা একটা ফ্ল্যাটকে কেন্দ্র করে বলতে পারো, দ্বিতীয়টাও একটা কবরস্থানের ঘটনা বলতে পারো। মানে প্রত্যেকটা ঘটনাই একদম অন্যরকম। তো আর বেশি কথা বাড়াবো না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুজে নাও। ভূতের রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই হেডফোনটা গুজে নিতে হবে। তো গুজে নিয়েছো আশা করছি। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। চোখের সামনে আমি দেখতে পেলাম আন্টি আমার চোখের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তার পাশে পড়ে রয়েছে একটা ছুরি, সেই অপয়া ছুরিটা। কেমন আছো অমিতদা? আমি মহুয়া বলছি। আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটি আমার জীবনে ঘটেছিল আজ থেকে মোটামুটি 3 থেকে 4 বছর আগে, যখন আমি প্রথমবারের মতো নিজের বাড়ি ছেড়ে দূর রাজ্যে পাড়ি দিয়েছিলাম পড়াশোনার উদ্দেশ্যে। আমি কলকাতার মেয়ে, কিন্তু আমি পড়াশোনা করতে গিয়েছিলাম পুনেতে। পুনেতে গিয়ে প্রথমত বুঝতেই পারছো যে একার একটা শহর, এই জন্য পড়াশোনা করব নাকি নিজের কাজবাজ করব, সেই কারণের জন্য ভাড়ার ফ্ল্যাটটায় উঠি। সেই ভাড়ার ফ্ল্যাটটাই একজন কাজের আন্টিকে রাখি। তো মাঝবয়সী মহিলা, ঠিক যেন আমার মায়ের মতো আমাকে খুব আগলে যত্ন করে রাখত। একদম মিথ্যে কথা বলবো না এই বিষয়ে ওনার নামে। আমি যেবার প্রথম ওখানে যাই সেবারই ওনাকে একটা সেন্টারের থ্রু দিয়ে কথা বলে আমার বাড়িতে নিয়ে আসি। এখানে বলে রাখি, আমি যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলাম সেই ফ্ল্যাটটা ছিল একটু পুরনো গোছের ফ্ল্যাট এবং অনেক কম রেঞ্জের মধ্যে আমি পেয়ে গিয়েছিলাম, তাই আমি সেটা নিয়ে নিই। আমি আর ওই আন্টি একসাথে ফ্ল্যাটে ঢুকি। আন্টি আমার হাতে হাত লাগাই ফ্ল্যাটটা পরিষ্কার করার জন্য। হাতে হাত লাগায় মানে উনি 90% জায়গা পরিষ্কার করেছিলেন এবং আমি আমার রুমের কিছুটা জায়গা পরিষ্কার করেছিলাম। রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো আমলের সুন্দর ছুরি পানুনি। ছুরিটা দেখতে প্রচণ্ড সুন্দর ছিল। মাথার দিকটা বেশ সরু হতে হতে মোটার দিক হয়ে হাতলে এসে আটকেছে। হাতলটা সোনালি কারুকার্যে পরিপূর্ণ। এমন প্রতিপন্ন হচ্ছিল যে আগেকার একদিনের রাজাদের আমলের এটা। আন্টি আমাকে বলেছিল, বেটা এটা ফেলে দি, এটা কোনো কাজে আসবে না। কিন্তু এত সুন্দর একটা জিনিস দেখে আমি লোভ সামলাতে না পেরে আন্টিকে বলেছিলাম যে না না আন্টি, এটা ফেলার কোনো দরকার নেই, এটা একটু ধার দিলে আমি কিছু কাটাকাটি করতে পারবো, আর তোমার কাজেরও ভীষণ সুবিধে হবে। আন্টি আর কোনো কথা বাড়ায় না, রাজি হয়ে যায় এবং সে বলে ঠিক আছে, তবে আমি এটাকে শান দিয়ে নিয়ে আসব। যথারীতি উনি সেটা নিয়ে চলে আসে শান দিয়ে। এরপর ছুরিটা বাড়িতেই পড়ে থাকে, ব্যবহার সেরকম হয় না, যেহেতু বাড়িতে সেভাবে রান্না বান্না আমি করতাম না। শুধুমাত্র আন্টি বাড়ির কাজবাজি করে দিত, কিন্তু শুধু রবিবার করেই আমরা বাড়িতে রান্না বান্না করব এরকমটা প্ল্যান করেছিলাম। সেই ফ্ল্যাটের আমার প্রথম রবিবার এলো, অর্থাৎ রবিবার মানে ছুটির দিন, বুঝতেই পারছো। ভাবলাম যে একটুখানি মাংস নিয়ে আসি, দুজনে মিলে তারপর সেটাকে রান্নাবান্না করে খুব সুন্দরভাবে খাওয়া যাবে। ওই আন্টি আবার বাঙালি স্টাইলের মাটন কোনোদিনও খায়নি, তাই জন্য আমি বললাম, আন্টি তোমাকে আমি হেল্প করে দেব, আমি যেইভাবে বলবো সেইভাবে তুমি রান্না করবে, কেমন? যথারীতি আমার বাড়িতে আসার মাঝে মাংসগুলো কেটে নিই। ওখানে বেশ বড় বড় করে মাটনের পিসগুলো কেটে দিয়েছিল, তাই জন্য আন্টি আমাকে বলে যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, তবে রান্না করতে এবং সিদ্ধ হতে সময় কম লাগবে। তো আন্টি মাংসগুলো কাটতে থাকলো। কাটতে কাটতে একটা সময় পর প্রচণ্ড জোরে চিৎকারের শব্দ। আমি সেখানে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দেখি আন্টি হাতের ব্যথা নিয়ে কাতরাচ্ছে এবং সে বলছে, ইসরে এমনভাবে মাংসগুলো কাটলাম যে আমার আঙ্গুলটাই কেটে গেল। গিয়ে দেখি হাতের প্রায় অনেকটা জায়গায় প্রচণ্ড বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এরপর আমি ওনার ফার্স্ট এড করে দিয়ে বলি যে তোমায় কিছু করতে হবে না, তুমি বসো, আমি রান্না করছি।
সেদিনকের মতো আমি রান্নাবান্নাও করেছিলাম এবং আন্টি আর আমি খাওয়া দাওয়া করেছিলাম। এরপর আন্টি নিজের বাড়ি চলে যায়। রাত্রে আমি আমার মতো ঘুমিয়ে পড়ি। ঘটনাটা এটুকু হলেও পারত, কিন্তু ঘটনাটা এরপরে এমন বাজেভাবে ঘুরবে আমি কখনো ভাবতেও পারিনি। এরপরে প্রায় প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার ঘরের ব্যালকনির সামনে মরা বিড়াল ইঁদুর পাখি পড়ে থাকতে দেখতাম এবং দেখতাম তারা যে সাধারণভাবে মরে পড়ে রয়েছে এটাও না, তারা মরে পড়ে রয়েছে এবং তাদের দেহ মনে হচ্ছে কিছু একটা দিয়ে টুকরো টুকরো করে কাটা। কোনো প্রাণী বা কেউ হত্যা করলে প্রাণীগুলো ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, কিন্তু এমনভাবে প্রাণীগুলোর দেহটা কাটা হয়েছিল ঠিক যেরকম অবস্থায় চিকেনের ব্রেস্ট পিসগুলোকে রেখে টুকরো টুকরো করে সাজানো হয় ঠিক তেমনভাবে। আমি প্রথম দিন একটা মরা বিড়ালকে দেখতে পেয়েছিলাম। এভাবে আমি দেখিতেও রীতিমতো চেঁচিয়ে একাকার অবস্থা। তারপরে আন্টি এসে সেগুলোকে ফেলে পরিষ্কার করে দেয়, কিন্তু একে একে এরকম দীর্ঘদিন ঘটনা ঘটতেই থাকে। আমি আন্টিকে বলি, আচ্ছা আন্টি, আমরা যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম তখন তো এরকম কোনো ঘটনা ঘটতো না, কিন্তু আমরা যখন থেকে মাটন বাড়িতে এনেছি তখন থেকেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। কেন ঘটছে বলো তো? উনি একটু পুরনো খেয়ালের মানুষ ছিলেন। তিনি আমাকে বললেন, আচ্ছা বলো তো মা, ছড়িটার মধ্যে কিছু একটা নেই তো? আমি বলি, কি থাকবে? উনি বললেন, আশেপাশের কাউকে জিজ্ঞেস করতে হবে। তুমি একটা জিনিস দেখেছো কি, আমরা যখন থেকে এখানে এসেছি আশেপাশের কোনো মানুষজন কিন্তু আমাদের সাথে কথাবার্তা বলে না। আমি তোমাদের বাড়িতে কাজে আসলে লোকজন কিভাবে যেন আমার দিকে তাকিয়ে থাকে। এইসব শুনে আমি চিন্তা ভাবনা করে বুঝলাম যে কথাটা তো আসলেই সত্যি। আমি বললাম, আচ্ছা আন্টি, তুমি বসো, আমি একটু বাইরে থেকে আসছি। আন্টি বলল, ঠিক আছে তুমি যাও, তবে আমি রান্নাটা বসিয়ে দিই। আন্টিকে আমি বাড়িতে রেখে বেরিয়ে পড়লাম। আশেপাশের দু একটা বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম যে সেখানকার মানুষজন দরজা কিছুতেই খুলছে না, অথচ তারা বাড়িতেই রয়েছে। ইনাদের এইরূপ ব্যবহারের কারণ আমি বুঝলাম না। এরপর আমি সোজা লিফটে করে নিচে চলে এলাম। নিচে এসে কয়েকটা চায়ের দোকানে সবকিছু গ্রসারি আইটেমের দোকান ছিল। প্রথমে আমি একজন বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, যার একটা ছোট্ট চায়ের দোকান সেখানে রয়েছে। আমি ওনাকে বললাম সমস্ত কথা। উনি একটু গুরু গম্ভীর কণ্ঠে আমাকে উত্তর দিলেন, আচ্ছা মা, তুমি যখন এখানে এসেছিলে তখন কি আশেপাশের কোনো জায়গার খোঁজখবর নিয়ে আসোনি? আমি বললাম, আমি তো ব্রোকারের দ্বারা এসেছি, ব্রোকার তো সমস্ত কিছু জেনে বুঝেই ভালো জিনিসটাই আমাকে দিয়েছে, আমি জানতাম, কিন্তু এরকম ঘটনা ঘটবে আমি তো সেটা বুঝতে পারিনি। তখন ওই আঙ্কেলটি আমাকে বললেন, তবে শোনো, তোমাকে আমি একটা ছোট্ট ঘটনা বলি। এখানকার কোনো মানুষজন তোমার সাথে কেন কথা বলে না তুমি জানো? আমি বললাম, না, আপনি আমাকে বলুন কেন। তখন উনি আমাকে বললেন, তুমি যে ফ্ল্যাটটাতে থাকো সেই ফ্ল্যাটে অনেক বছর আগে খুন হয়েছিল। পুরো সম্পূর্ণ পরিবারটাকে একসাথে একজন আততায়ী হত্যা করেছিল, এবং হত্যা করেছিল কোনো একটা চাকু দিয়ে, কিন্তু সেই চাকুটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আসলে এই মহল্লার সমস্ত মানুষের বিশ্বাস যে ফ্ল্যাটটা কোনো সাধারণ মানুষের ফ্ল্যাট নয়। ওই ফ্ল্যাটে খবিশ বলে একটা জিন থাকে, যেই জিন কোনোদিন মানুষকে শান্তিতে থাকতে দেয় না, এবং সেই হত্যাকাণ্ডগুলো কোনো একটা পার্টিকুলার ফ্যামিলি মেম্বারের দ্বারাই করা হয়েছিল, এবং সেই ফ্যামিলি মেম্বার হত্যা করে তারপর নিজেকে খুন করে সে অস্ত্রটা কোথাও লুকিয়ে ফেলা হয়েছে। আমি ওনার কথা শুনে হতবাক হয়ে যাই। জিনের কথাটা বিশ্বাস না হলেও খুনের কথাটা সম্পূর্ণভাবে অবিশ্বাস করি না। এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা বুঝলাম, কিন্তু এখানকার মানুষেরা আমার সাথে কেন কথা বলে না? ওই যে তোমাকে বললাম না, এখানকার মানুষের বিশ্বাস যে খাবির জিন একটা মানুষের মধ্যে প্রবেশ করে বাকিদের হত্যা করেছিল, তাই জন্য তারা ভয় পায় যে তুমি বা তোমার বাড়িতে যে মহিলাকে কাজ করাও, তোমাদের দুজনের কারোর মধ্যে যদি খবিশ জিনটা চলে আসে আর তাদের যদি তুমি কোনোভাবে ক্ষতি করো। আমি তখন আঙ্কেলটিকে বললাম, না না, সেরকম কিছু নেই, আর আমি জানি।
আর আন্টিকে তো আমি সম্পূর্ণ সুস্থ দেখে এসেছি। আঙ্কেল আমাকে বলল, যত তাড়াতাড়ি সম্ভব এই ফ্ল্যাটটা ছেড়ে দাও, আর বেশি দিন থেকো না, থাকলে কিন্তু তোমাদের দুজনেরই ক্ষতি হতে পারে। আমি ওনাকে বিদায় জানিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে আমি অবাক। আমি দেখি রুমের দরজা হাট করে খোলা এবং ভেতরে আন্টি কিছু একটা করছে। আমি আন্টিকে বাইরে থেকে ডাকলাম, আন্টি দরজা খোলা কেন? দেখলাম কোনো সাড়া দিল না আন্টি। আমি ঘরে ঢোকার সাহসটাও পাচ্ছিলাম না, কারণ এতক্ষণ যা যা শুনে এসেছি তারপর আর রুমে ঢোকার কোনো রকম সাহস আমার নেই। এরপর আমি দেখলাম যে আন্টি বাথরুম থেকে বেরিয়ে আসছে, কিন্তু এইমাত্র ওনাকেই তো আমি রান্নাঘরে দেখেছিলাম। আমার চোখের সামনে দিন দুপুরে এই ঘটনাটা দেখে আমি ভয় পেয়ে যাই এবং কাঁপা কাঁপা গলায় আন্টিকে বলি, আন্টি তুমি বাইরে চলে এসো, আমি ভেতরে যাব না। উনি আমাকে বললেন, তুমি ভেতরে এসো, আমার হাতে বেশি সময় নেই। তবু আমি ভেতরে যাই না। এভাবে অনেকক্ষণ কেটে যায়। আমি এরপর সামান্য সাহস সঞ্চয় করে আস্তে আস্তে পা টিপে টিপে ঘরের দিকে এগোতে থাকি। আমি দেখি আন্টি তখনও রান্নাঘরে রান্না করছে। এরপর আমি যেই সোফার দিকে তাকাই, সেই আমি দেখি আন্টি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। আমি চিৎকার করে রুম থেকে দৌড় দিয়ে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে সমস্ত রাস্তার লোকজন সহ ফ্ল্যাটের সব রুমে ধাক্কা দিই এবং পাগলের মতো আমি চিৎকার করতে থাকি। এরপর সবাই আসে। যেহেতু ওখানেই আমি প্রথম ছিলাম আর আমারই রুম, তাই জন্য আমাকে প্রথমে ধরা হয়, কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজের জন্য আমি বেঁচে যাই। এরপরে সেই ফ্ল্যাটটা ছেড়ে দিই। এরপর ফ্ল্যাটের কি হয়েছিল আমি জানি না। আর সেই মহিলাটি, অর্থাৎ যেই মহিলাটি আমার সাথে ছিলেন, উনি তো আবারও খুন হলেন। এখন বর্তমানে আমি আবার কলকাতায় ফিরে এসেছি। ওই ট্রমাটার জন্য আমি নিজের বোনের পড়াশোনা কমপ্লিট করতে পারিনি। তো এই ছিল ঘটনাটা। হয়তো অনেকটা ছোট এবং আমি জানি একদম গুছিয়ে লিখতে পারিনি। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটা শুনে তোমাদের আরও একটা ঘটনার কথা মনে পড়েছে এবং ঘটনাটি ভালো লেগেছে। তোমরা কি শুনেছ ওই ঘটনাটার সম্পর্কে? যে ঘটনাটা কিছুদিন আগে নিউজ পেপারে এসেছিল। তোমরা যদি না শুনে থাকো তাহলে আজকে আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি। একটা পুরো সম্পূর্ণ হ্যাপি ফ্যামিলি, তাদেরকে দেখে লোকে হিংসে করে। সেই ফ্যামিলিতে ছিল মোট 6 জন, দাদু ঠাকুমা, বাবা মা আর 2 ছেলে মেয়ে। বড় যে ছেলে ছিল তার বিয়ে হয়েছে এবং খুব শীঘ্রই তার একটা নতুন ফ্যামিলি মেম্বার আসবে বাড়িতে। তো এমন সময় লোকের হিংসা, যেটা বলে, লোকে হিংসে করে জিন চালনা করেছিল এবং জিন চালনা করার পর একদিন রহস্যজনকভাবে পুরো ফ্যামিলি মেম্বার একসঙ্গে মারা যায়। এবং যখন পুলিশ সেটাকে ইনভেস্টিগেট করে তখন দেখে যে কোনো একটা কিছু দেখে তারা সবাই ভয় পেয়েছে এবং সাডেন তাদের হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। কিন্তু আশেপাশের লোকজন যখন লোকে সার্ভে করতে গিয়েছিল তখন লোকজন বলেছিল যে তাদের বাড়িতে নাকি কোনোভাবে কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছিল এবং তারা মারা যাওয়ার পর থেকে এখনও রাত্রিবেলা সে বাড়ি থেকে হাসির আওয়াজ, কান্নার আওয়াজ, সংসার করলে যেরকম একটা আওয়াজ হয়, বাড়িতে কোলাহল সৃষ্টি হয়, ঠিক সেরকম আওয়াজ এখনও আশেপাশের লোকজন শুনতে পায়। ঠিক এরকমই একটা ঘটনা পেপারে দিয়েছিল, হয়তো তোমরা শুনেছ। একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যে তারা যে মারা গিয়েছিল তাদের কিন্তু গায়ে কোনো রকম স্পট ছিল না, যে পুলিশ সেটাকে ইনভেস্টিগেশন করে ধরবে যে কে খুন করেছে। তারা সবাই মারা গেছে, বাট তাদের একটা গায়ে আঁচড়ও নেই। আর রিসেন্টলি আমাদের এখানে একজন জলে ডুবে মারা গেছে, বেশি দিন হয়নি, 4-5 দিন হয়েছে। এবং এটাও শুনলাম তারপরে নাকি 2 দিনের মাথায় সেই লোকটাকে একজন দেখতে পেয়েছে, নদী থেকে উঠে আসতে। কি বিভৎস ব্যাপার ভাবো। তুমি জানো 2 দিন আগে সেই লোকটা জলে ডুবে মারা গেছে এবং তার 2 দিন পর তুমি দেখছো রাত্রিবেলা একটা লোক জল থেকে ওপরে উঠে আসছে এবং সেই ব্যক্তিটি সেই লোকটা যে 2 দিন আগে
জলে ডুবে মারা গিয়েছিল। কেমন ভয় লাগবে তোমরা একটু জানাও, অবশ্যই কমেন্ট করো। তো তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা বাড়াচ্ছি না, তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করি পরের ঘটনা। নমস্কার দাদা, আশা করছি আপনি এবং আমাদের ভৌতিক কথার এই মিষ্টি পরিবার উভয়ই খুব ভালো আছে। দাদা, আমার নাম তন্ময়। আমি শিমুরালী নদিয়ার বাসিন্দা। বর্তমানে আমি 9ম শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নামটা কিছু পারিবারিক কারণে উল্লেখ করলাম না। এই কিছু মাস হয়েছে আমি ভৌতিক কথার সদস্য হয়েছি। বিশ্বাস করুন দাদা, আপনার গলায় ঘটনা শুনলে ঘটনার ছবিটা যেন চোখের সামনে রীতিমতো ভেসে ওঠে। আজ আমি আপনার সাথে নিজের জীবনে ঘটে যাওয়া একটা হাড় হিম করা ঘটনা শেয়ার করতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসি। ঘটনাটা ঘটেছিল 2024 সালের এপ্রিল মাসের 9 তারিখে আমাদের গ্রামের রাস্তায়। কোনো এক কারণে আমি গ্রামের নামটা উল্লেখ করতে পারছি না। আমি আমার কাকুর মোটরসাইকেলটা সদ্য চালানো শিখেছি তখন। আমি সপ্তাহে একদিন করে কাকার বাইকের চাবিটা নিয়ে একা একা বিকেলবেলা বাইক রাইডে বেরোতাম। একটু বাইকটারও বিবরণ দিয়ে রাখি। বাইকটা 1 বছর আগে কেনা। গায়ের রং এখনও চকচকে নীল। ইঞ্জিনেও এখনও কোনো সমস্যা দেখা দেয়নি এবং সার্ভিস প্রোভাইডারের মতে 5 বছরের আগে কোনো সমস্যা এই গাড়িতে আসবে না। এবার আমার কাকুর একটু বিবরণ দিয়ে দিই, উনি কেমন টাইপের লোক। আমার কাকু শিমুরালীতেই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডের কাছে একটা ক্লাবে তাস খেলতে যেত। মানুষটা নরম প্রকৃতির মানুষ। তো যাই হোক, এবার ঘটনায় আসা যাক। একদিন আমার কাকা ক্লাবে গিয়েছিল তাস খেলতে। রোজকার মতো সেই দিনেও সে বাইক নিয়ে গিয়েছিল। আর আমারও প্ল্যান ছিল ক্লাবে গিয়ে বাইকের চাবিটা কাকার কাছ থেকে চাওয়ার। আমি বিকেল 5টার সময় ওই ক্লাবে যাই এবং জানতে পারি যে ক্লাবের 3টে টিউবলাইট কেটে গেছে। আমার কাকা ছিল ওই ক্লাবের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। সুতরাং কাকা নিজের বাইকটা নিয়ে চাকদার দিকে রওনা দেয় ইলেকট্রিক মিস্ত্রির খোঁজে। ক্লাবের বাকি কাকুরা আমাকে বলল যে আমার কাকার সব কাজ সেরে ফিরতে মোটামুটি রাত 9টার মতো বাজবে। এই শুনে আমি সেই সময় সেখান থেকে চলে আসি। পরে আমি 9:30টার দিকে ক্লাবে যাই বাইকের চাবিটা নিয়ে চালানোর উদ্দেশ্যে। নতুন চালানো শিখেছি, একটু ইচ্ছে তো করেই প্রথম চালাতে। যারা যারা নতুন বাইক শেখে তারা এটা রিলেট করতে পারবে। যথাযথভাবে আমি ওখানে গিয়ে আমার কাকুকে দেখতে পাই। আমি কাকার কাছে গাড়ির চাবিটা চাইলে কাকা বলে, এই বাবু, এখন তো রাত 10টা বেজে গেল, তোর এত রাতে রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর দরকার নেই, কালকে সকাল সকাল চালাস। আমি বুঝতে পারলাম যে আমি একটা 15 বছরের ছেলে, একা একা এই রাতে বাইক নিয়ে মেইন রোডে যাব তাই বারণ করছে। আমি বায়না জুড়ে দিই আর বলি, না না না, আমার কালকে সকালে হবে না, সকালে পড়া আছে, তুমি এখনই দাও না, আমি একটুখানি চালাবো, আমাদের গ্রামের ওই রাস্তার দিকটাই চালাবো। কাকার খুব একটা মন সায় দেয় না, কিন্তু ভাস্তা বলে কথা, মানা তো করতে পারবেই না। আর কাকা আমাকে খুব ভালোবাসে। তো আমি শেষমেশ গাড়িটা চালানোর জন্য পেয়ে যাই। ক্লাবের ঘর থেকে বেরিয়ে এসে আমি গাড়িটা স্টার্ট করে ফার্স্ট গিয়ারে দিয়েছি। এমন সময় ক্লাবের একজন বয়স্ক দাদু এসে বলল, ও ছোট বাপ, এত রাতে মোটর গাড়ি নিয়ে কই যাও, কোন রাস্তা দিয়ে চালাবা? আমি উত্তর দিই, নাড়পতি পাড়ার ভেতরের রাস্তা দিয়ে চালাবো। দাদুর মুখটা গম্ভীর হয়ে গেল। বলল, ওই রাস্তায় যাস নে বাপ, ওই রাস্তাটা ভালো না, ওইখানকার কবরস্থানে অনেক অশুভ শক্তির বাস। আমি ঠিক আছে বলে ওখান থেকে বেরিয়ে পড়লাম।
রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে আমি আমার বাড়ির রাস্তার মুখোমুখি আসি। ওখান থেকে আমি বাড়ির রাস্তায় বাইক নিয়ে যাই। আমি বাইক চালাচ্ছি। তখন সময় ছিল মোটামুটি রাত 11টা। আমি সেই দিন একটু অন্যমনস্ক হয়েই গাড়িটা চালাচ্ছিলাম। কখন আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে আমি ওই নরপতি পাড়ার রাস্তাটায় চলে যাই আমার মনে নেই। ওখানে যাওয়া মাত্রই আমার সেই দাদুর কথা মনে পড়ে। আমি ভাবলাম এত দূর যখন চলেই এসেছি তখন কবরস্থানের ভূতও দেখেই যাই। আমিও দেখি যে ভূতদের দেখতে কেমন সুন্দর হয়। যেমন ভাবনা তেমন কাজ। আমি পৌঁছে যাই সেই কবরস্থানটার কাছে। তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি কবরস্থানের গেটের দিকে তাকিয়েছিলাম। এমন সময় দেখি যে একটা 5-7 বছরের ছোট্ট বাচ্চা হাতে একটা বড় বল নিয়ে এক কোনায় দাঁড়িয়ে কি যেন একটা আপন মনে বলছে। আমি তখন বাইক থেকে নামিনি। আমি গাড়িতে বসেই জোরে আওয়াজ করে বললাম, এ বোন, তোর বাড়ি কোথায় রে? এত রাতে একা একা অন্ধকারে কি করছিস? যা বাড়ি যা, তোর মা তোকে খুঁজছে হয়তো, যা। বাচ্চাটা কোনো সাড়া দেয় না। এই দেখে আমি বাইকটা নিয়েই তার কাছে যাই এবং তাকে বোন বোন বলে ডাকতে থাকি। একটা সময় সে আমার দিকে মুখ ফেরালো। দাদা, তুমি বিশ্বাস করো, আমি যা দেখলাম তা দেখে আমার হৃদয় মুখ দিয়ে বেরিয়ে আসার মতো অবস্থা। আমি দেখলাম যে সেটা কোনো মানুষের মুখ তো নয়, সে এক বিকৃত মুখ। অর্ধেক নেকড়ে বাঘের মতো আর অর্ধেকটা কুকুরের মতো। সেটা যে একটা অশরীরী, আমার সেটা বুঝতে আর দেরি হলো না। আমি তখন তীব্র গতিতে বাইক নিয়ে ছুট দিলাম রাস্তার দিকে। বাইক তখন রাস্তার ওপর চলছে। পেছন থেকে অদ্ভুত একটা গর্জনের শব্দ আসছে। আমার অবস্থা তখন এমন ছিল না যে আমি চিৎকার করে কাউকে ডাকবো। আমি লুকিং গ্লাসের দিকে তাকাই, আর যা দেখি তা দেখে আমার সারা শরীর অবশ হয়ে গিয়েছিল। আমি দেখি যে সেই মেয়েটা হাতে বল নিয়ে বাইকের পেছন পেছন দৌড়াচ্ছে। আমি বাইকটার গতি আরও বাড়িয়ে 80-তে তুলে দিই। কিছু দূর যাওয়ার পরে পেছনে তাকিয়ে আর দেখতে পাই না, আর তার সেই ভয়ঙ্কর গর্জনও আমার কানে আসে না। তখনও গাড়ি একই গতিতে চলছে। হঠাৎ আমার চোখ গেল বাঁ দিকের লুকিং গ্লাসের দিকে। আমি দেখলাম যে সেই মেয়েটা আমার বাইকের পেছনের সিটে বসে আমার দিকে তাকিয়ে বিকট একটা হাসি হাসছে। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলাম আর বাইকের গতি বাড়িয়ে 96 কিলোমিটার পার আওয়ারে বাড়িয়ে দিলাম। তারপর আমি শেষ সময়ে দেখি যে সামনের থেকে একটা ছোট্ট ট্রাক আসছে। মনে আছে দুটো হেডলাইটের কথা। তারপর সব অন্ধকার। আমার আর কিচ্ছুটি মনে নেই। পরের দিন আমি নিজেকে আমার কাকার বাড়িতে পাই। সেখানে আমার কাকা, কাকি, মা, বাবা ও ঠাকুমা ছিল। আমি যখন তাদের জিজ্ঞেস করি যে আমার কি হয়েছিল, তখন তারা বলেন যে আমি যখন রাত 12টা বাজার পরও বাড়ি আসিনি, তখন তারা সবাই আমাকে খুঁজতে বেরোয়। তারা খুঁজতে খুঁজতে নরপতি পাড়ার ওই রাস্তায় চলে আসে। সেখানে তারা কিছু লোকের ভিড়ে আমাকে পায়। আমি নাকি অ্যাক্সিডেন্ট করেছিলাম। সেখান থেকে তারা আমাকে বাড়িতে নিয়ে আসে। সব শুনে আমি আমার তলপেটের নিচে তাকালে কিছু আঘাতের চিহ্ন দেখতে পাই। এরপর আরও 20-25 দিন আমি বেড রেস্টে ছিলাম জেএনএম হসপিটালে। তারপর আমি পুরোটাই সুস্থ হয়ে উঠি। সুস্থ হওয়ার পর আমি সবার কাছে অনেক বকা শুনি। এই ঘটনাটা বাড়িতে বলার পর আমার কাকাও ঠিক করে যে আমাকে আর বাইক চালাতে দেবে না। দাদা, সেই দিনের পর থেকে আমি আর বাইক চালাই না। আর আমি এটাও এখন বুঝতে পারি যে বড়দের কথা কেন শুনতে হয়। আমি আজও অনেক জানার চেষ্টা করেও জানতে পারলাম না যে সেই মেয়েটা কে ছিল। দাদা, এই ঘটনাটা অ্যাকচুয়ালি মিথ্যে বা সাজানো নয়। তুমি চাইলে আমার সেই আঘাতগুলোর কিছু ছবি আমি তোমাকে পাঠাতে পারি। বাইকেরও একটা ভেঙে যাওয়ার ছবি আমার গ্যালারিতে পড়ে আছে, সেটাও আমি পাঠাতে পারি। তো এই ছিল ঘটনাটা। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম, বাট ভুল ত্রুটি হলে তুমি ঠিক করে নিও এবং তুমি তোমার ভাষায় পাঠ করে ঘটনাটা শুনিও। অধীর আগ্রহে বসে রইলাম এই ঘটনাটা ভৌতিক কথাতে শোনার জন্য। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাগুলো তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও।
তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এখনও যারা লাইক কমেন্ট করে এই পরিবারকে শেয়ার করে দাওনি তারা তাড়াতাড়ি শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ ডাক দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ভীষণ ভীষণ ভালো লাগলো ঘটনাগুলো, 4টে ঘটনায় পুরো 1 নম্বর ছিল, শুনেও বেশ মজা লেগেছে, থ্যাংক ইউ গো। থার্ড কমেন্ট করেছে পঙ্কজ রয়, লাভ লাভ ডাক দিয়েছে। তারপরে কমেন্ট করেছে লালটু ডলুই, প্রভাত রাজা, রিতম ঘোষ, মধুশ্রী, দুষ্টু, গীতা গোস্বামী, সোমা সরকার, নয়নজিৎ দাস, কৌশিক বিশ্বাস, সুদীপিয়া সাহা, লিখেছে দাদা সিট বেল্ট বেঁধে বসে গেছি তোমার মিষ্টি গলায় ভূতের সত্য কাহিনী শুনতে, একদম গো। তারপরে কমেন্ট করেছে সোমা হালদার, বাদশা গেমিং, নন্দিনী রয়, সিঙ্গিং স্টার কবিতা, লিখেছে হ্যালো ডিয়ার ফ্রেন্ড অমিতজি, বাবা অনেকদিন পর কমেন্ট দেখলাম গো। তারপরে কমেন্ট করেছে মৃত্যুম দে, সৌরভ তিতিক্ষা, সুরজিৎ মণ্ডল, দ্য বং সঞ্জু, লিখেছে সঞ্জু নস্কর হাওড়া থেকে, দাদা অপেক্ষার অবসান, একদম। তারপরে কমেন্ট করেছে বাপন দাস, কুন্তল মুখার্জি, নয়ন দাস, কৃষ্ণা হালদার, মনিকা ত্রিপুরা, পম্পা মহন্ত, ইটস সুস্মিতা, দীপুস ব্লগ, লিখেছে অবশেষে নতুন ঘটনা দিলে দাদা, হ্যাঁ গো প্রতি সপ্তাহে তো আসছে। তারপরে কমেন্ট করেছে এমডি মন, কাকুলি সর্দার, প্রেরণা, লিখেছে দাদা যতদিন যাচ্ছে তোমার কণ্ঠের প্রেমে পড়ে যাচ্ছি, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে সম্পাদ দে, লিখেছে দাদা তোমার ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, অপর্ণা দত্ত, বিদিশা ঘোষ, লিখেছে হাই অমিত কেমন আছো, মাইন্ড ব্লোয়িং তোমার প্রেজেন্টেশন, কিপ ইট আপ, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে রত্না রয়, লিখেছে লাভ ফ্রম জনাই, জাস্ট অসাধারণ ঘটনা, না শুনলে ঘুম আসে না, লেবে ভৌতিক কথা, থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে তন্ময় দাস, স্বপ্না বাজেল, নিকিতা শর্মা, লিখেছে দাদা কেমন আছো, প্লিজ আমার নামটা নিও, খুব ভালো লাগে এই ঘটনাগুলো শুনতে, হ্যালো নিকিতা, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা, অভিজিৎ দাস, সংঘমিত্র মজুমদার, তনুশ্রী, রাহা বাংলাদেশ থেকে, ইন্দ্রাণী রায়, সুদীপ্তা ব্যানার্জি, সংঘমিত্র রয়, অমিতা ঠাকুর, বিশ্বজিৎ দাস, সঙ্গীতা ডলুই, রুনা দে, অয়ন বক্সি, অভি স্টুডিও, মিষ্টি মান্দি, অভিজিৎ মণ্ডল, রিঙ্কু চৌধুরী, সংঘমিত্র শর্টস, মামন মণ্ডল, আশিস কোলে, অঙ্কিতা সাহা, রুমা, তন্ময় ফুড, ডিজে ভ্লগার অনিশ, মানিক কীর্তনিয়া, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।